সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নিবেদিত রাজধানী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধানের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর ইফা জান্নাত ইফা। আজকে আমরা কথা বলবো রমজানে সুস্থ থাকার উপায়, বিভিন্ন ধরনের দৈনন্দিন জীবনের রোগ এবং তার প্রতিকার নিয়ে। এ ব্যাপারে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন অত্যন্ত জনপ্রিয় এবং বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর সাজেদুল করিম স্যার, মেডিসিন বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, মেডিসিন ডিপার্টমেন্ট, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। ওয়ালাইকুম আসসালাম। স্যার, যেহেতু আপনি মেডিসিন বিশেষজ্ঞ, তাই শুরুতেই আপনার কাছে আমি জানতে চাই যে অ্যাজ এ মেডিসিন বিশেষজ্ঞ আপনি তো প্রতিদিন অসংখ্য রোগী দেখেন, তো আসলে তার মাঝে কোন কোন রোগের রোগীদেরকে সব থেকে বেশি আপনি পান এবং তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? বিশেষজ্ঞ হিসেবে অনেক ধরনের পেশেন্টই আমাকে আসলে দেখতে হয়। তো এর ভিতরে সবচেয়ে বেশি যে সমস্যাগুলো নিয়ে মানুষ আসে আমাদের কাছে, বিশেষ করে ওপিডিতে, মানে আউট পেশেন্ট ডিপার্টমেন্টে, সেগুলি হচ্ছে জ্বর নিয়ে আসে পেশেন্ট, মাথা ব্যথা, পেটের পীড়া, তারপরে আপনার জয়েন্ট পেইন বা গিরা ব্যথা, ডায়াবেটিস, হাইপারটেনশন, এই সাধারণত এই ধরনের সমস্যাগুলো নিয়েই মানুষ বেশি আসে। জি স্যার। তো স্যার, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? এ ধরনের রোগের আসলে চিকিৎসা কি জটিল হয় নাকি সব ক্ষেত্রে সার্জারির প্রয়োজন পড়ে? আসলে তো মেডিসিনের ডাক্তারিতে সাধারণত সার্জারির প্রয়োজনীয়তা আসলে ওইভাবে নাই। আমরা সার্জারি যদি কোনো পেশেন্টের লাগে সেটা আমরা সার্জারিতে জি রেফার স্যার। করে দিয়ে থাকি সাধারণত। আর পেশেন্ট জটিল হবে কি হবে না এটা আসলে নির্ভর করে রোগীর মাত্রার উপরে। আচ্ছা স্যার, ইদানিং সময়ে দেখা যাচ্ছে যে মানুষের রোগ অনেক বেশি হচ্ছে বা অনেক ইয়াং এজে অনেক ক্ষতিকারক রোগগুলো দেখা দিচ্ছে, যেগুলো আগে অনেক লেট এজে হতো। তো এক্ষেত্রে আপনি কি বলবেন? অল্প বয়সে এখন জটিল রোগ হচ্ছে, এটা আসলে আমাদের অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে। যেমন ধরেন আপনার আগে মানুষের লাইফ এক্সপেক্টেন্সি অনেক কম ছিল, মানুষ এখন অনেক বেশি দিন বাঁচে। এছাড়া পরিবেশগত এবং জীবনযাত্রাগত লাইফস্টাইলগত একটা পরিবর্তন আসছে, যেটা অনেক মানুষ সরাসরিভাবে মানুষের অসুখের সাথে রিলেটেড। যেমন এখন ফাস্ট ফুড, ফ্যাটি ফুড, এগুলি মানুষ অনেক বেশি খায়। এছাড়া আপনার যে সেডেন্টারি লাইফস্টাইল, যেটাকে আমরা বলি যে শারীরিক পরিশ্রমের যে বিষয়টা, সেটা কিন্তু এখন ইয়াং জেনারেশন যারা আছে তাদের ভিতরে অনেক কম। এছাড়া বিভিন্ন ধরনের এই ড্রাগ অ্যাবিউজ এবং সামাজিক অনেক বিষয়ের কারণে দেখা যায় যে অসুখ বিসুখগুলো এখন ইয়াং এজে, যেগুলো আগে দেখা যেত যে, যেমন ধরেন একটা হার্টের সমস্যা, ইসকেমিক হার্ট ডিজিজ যেটাকে আমরা বলি, এটা দেখা যেত যে আগে 40 বছরের আগে খুব কমই দেখা যেত, কিন্তু এখন আমরা এমনও দেখি 22 বছর 23 বছরের ছেলেরও দেখা যাচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো মূলত অনেক কারণ থাকে, তার ভিতরে আমি এতক্ষণ যেগুলি বললাম সেগুলি হচ্ছে কিন্তু প্রধান কারণ বলা যেতে পারে। আচ্ছা, স্যার, অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন মানুষ যিনি রেগুলার লাইফ লিড করছেন, কিন্তু হঠাৎ করে মাথা ব্যথা, ডিজিনেস, ভার্টিগো টাইপের সমস্যা তারা ফিল করছেন, কিংবা ক্লান্তি অনুভব করছেন। এটা কি বড় কোনো রোগের আগাম সংকেত? হতে পারে, কারণ হচ্ছে যে দেখা যায় যে অনেক সময় দেখা যায় প্রচুর দুর্বলতা, এগুলি ডায়াবেটিস হওয়ার আগে অথবা ইসকেমিক হার্ট ডিজিজ হওয়ার আগে, এমনকি স্ট্রোক হওয়ার আগে মানুষজন কিছুদিন এরকম, যেটাকে আমরা বলি ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, দেখা যায় যে মানুষ হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা হঠাৎ কয়েকদিন এরকম উইকনেস ফিল করছে শরীরের এক পাশে, যেটা পরবর্তীকালে পূর্ণমাত্রার স্ট্রোক, যেটাকে আমরা কমপ্লিট স্ট্রোক বলি, সেটা হতে পারে। তো এটা আসলে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। হ্যাঁ, কখনো কখনো দেখা যায় যে খুব সাধারণ কারণে, যে খুব স্ট্রেসের কারণে রাত্রে ঘুম হয় নাই, এটার জন্য দেখা যায় পরের দিন হয়তো মানুষ একটু দুর্বলতা ফিল করছে, খুব উইক ইভেন স্যার, ফিল অনেক করছে। সময় অ্যানিমিক পেশেন্টের হ্যাঁ, ক্ষেত্রে কিন্তু ফিমেলদেরও দেখা কখনো যায় যে কখনো দেখা যায় হচ্ছে। এটা তীব্র কোনো সিরিয়াস কোনো ডিজিজের লক্ষণও হতে পারে। আচ্ছা স্যার, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের দেশের মানুষজনের আসলে অতটা সচেতনতা আমরা দেখতে পাই না, যে রেগুলার স্বাস্থ্য পরীক্ষা করাবেন বা একটা চেক আপের মধ্যে থাকবেন। তো আপনার মতে একজন সাধারণ মানুষের কত মাস পর পর স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত বা চেক আপ করানো উচিত? এইটা আসলে কিছুটা নির্ভর করে হচ্ছে পেশেন্টের বয়সের উপরে। যখন বয়স 40-এর উপরে যায়, সাধারণত বলা হয় যে আপনার অন্তত বছরে একবার, অ্যাটলিস্ট 5 বছরে একবার চেক করা উচিত, হেলথ চেক আপ, কমপ্লিট হেলথ চেক আপ যেটা। কিন্তু ইয়াং বয়সে, রিলেটিভলি কম বয়সে, 40-এর আগে, তো এইটা আমরা তখন পেশেন্টের মানে লক্ষণের উপরে, যদি সেরকম কোনো রোগের লক্ষণ থাকে তখন আমরা বলি যে কমপ্লিট স্বাস্থ্য পরীক্ষা, হেলথ চেক আপ যেটা, যে স্বাস্থ্য পরীক্ষা করা উচিত।
আচ্ছা স্যার, বর্তমান সময়ে তো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ খুবই সাধারণ ব্যাপার হয়ে গেছে। তো এই ধরনের রোগগুলো থেকে বাঁচার জন্য একজন পেশেন্ট আসলে কিরকম লাইফ লিড করতে পারেন, বা আর্লি ডায়াগনোসিসের জন্য আসলে কি করা যায়? প্রথমে আপনাকে উচ্চ রক্তচাপের কথা বলি। জি এরকম স্যার। একটা মিসকনসেপশন সোসাইটিতে আছে যে উচ্চ রক্তচাপ হলে পেশেন্টের ঘাড়ে ব্যথা করবে, মাথা ব্যথা করবে বা কোনো সিমটম দেখা দিবে, কিন্তু প্রায়শই দেখা যায় উচ্চ রক্তচাপ কিন্তু অ্যাসিমটোমেটিক বা কোনো ধরনের লক্ষণ থাকে না। তো এইটার উচ্চ রক্তচাপের পেশেন্টগুলো আমাদের কাছে কিভাবে আসে আসে হচ্ছে পেশেন্ট নিয়ে আসে কমপ্লিকেশন নিয়ে আসে, দেখা গেল যে ও হার্ট হাইপার টেনশনের জন্য পেশেন্টের হার্ট অ্যাটাক বা এগুলো হয়ে গেল। তো এইটা বাঁচার জন্য আগেই ডায়াগনোসিস হওয়া উচিত যখন পেশেন্টের কোনো ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করেনি। তো এটার উপায় কি, যেহেতু আমি বললাম যে এটা অ্যাসিমটোমেটিক, কোনো লক্ষণ হবে না, এই জন্যে পেশেন্টকে আগেই হলো মাঝে মাঝে ব্লাড প্রেশার চেক আপ করতে হবে কোনো সমস্যা থাকা না থাকা সত্ত্বেও। এটা গেল একটা। আর ডায়াবেটিসের ক্ষেত্রে অবশ্য একটু ভিন্ন, ডায়াবেটিক পেশেন্টের কিন্তু কিছু লক্ষণ দেখা দেয়। যেমন আমরা বলি যে তিনটা জিনিস হয়, একটা হলো যে পলিউরিয়া, পলিডিপসিয়া এবং পলিফেজিয়া। পেশেন্টের প্রচুর মানে ঘন ঘন প্রস্রাব হয়, যে কারণে এটাকে বহুমূত্র রোগ বলে। জি এবং স্যার। পেশেন্টের পানির তৃষ্ণা লাগে খুব বেশি। এবং পেশেন্ট দেখা যায় যে খাওয়ার প্রতি, স্পেশালি মিষ্টি জিনিস খাওয়ার প্রতি একটা পেশেন্টের ক্রেভিংস প্রচণ্ড একটা তৈরি হয়। ক্রেভিংস তৈরি হয়, যেটা এবং একটু ওয়েট লসও থাকতে পারে। হ্যাঁ, তো এগুলো লক্ষণ দেখলে মানুষ তখন কেয়ারফুল হতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে এবং যে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা যা দরকার সেগুলো করতে হবে। স্যার, একটা ভ্রান্ত ধারণা আছে অনেক পেশেন্টের মাঝে, যে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের ওষুধ একবার খেলে সেটা হয়তো সারা জীবন খেতে হবে। এটা কি মিথ নাকি এটা সত্য? এটা এক কথায় জবাব দেওয়া একটু কঠিন, কারণ হচ্ছে কি হাইপার টেনশন, আমরা যেগুলো ডায়াবেটিস হাইপার টেনশনের পেশেন্ট যাদেরকে দেখি তাদের ভিতরে দুই রকম আছে। একটা হলো যে অ্যাসেনশিয়াল হাইপার টেনশন, যেটা বেশিরভাগ হাইপার টেনশন, জি মানে স্যার। হাইপার টেনশন আছে কিন্তু কোনো আন্ডারলাইং মানে ভিতরে কোনো কারণ নেই, কোনো ডিজিজ কন্ডিশন ডিজিজ। নেই। হাইপার টেনশনটাই একটা অসুখ। জি স্যার। এইসব পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত লাইফ লং ওষুধ খাওয়া লাগে। আচ্ছা। কিন্তু যাদের সেকেন্ডারি হাইপারটেনশন আছে অন্য কোনো অসুখের কারণে, যেমন ধরেন একটা মহিলা প্রেগনেন্ট হলো, তো ওই ভদ্র মহিলা প্রেগনেন্ট হওয়ার পরে দেখা গেল তার কিছুদিন প্রেশারটা হাই থাকছে, তো ওই পুরা প্রেগনেন্সিটা হয়তো প্রেশারের ওষুধ খেতে হতে পারে। কিন্তু যখন প্রেগনেন্সিটা শেষ হয়ে গেল, বাচ্চা হওয়ার পরে দেখা যায় যে অনেক সময় প্রেশারের ওষুধ না খেলেও চলে। তো এটা ডিপেন্ড করে যে কী ধরনের হাইপার টেনশন সেটার উপর। আচ্ছা স্যার, বর্তমান সময়ে তো দেখা যাচ্ছে যে অনেকেই বুকে ব্যথা ফিল করেন কিন্তু তাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। তো লম্বা সময় ধরে বুকে ব্যথা নিয়ে তারা ভুগছেন কিন্তু জি, ডক্টরের শরণাপন্ন জি। হচ্ছেন না। আচ্ছা, তো এক্ষেত্রে এই ধরনের রোগীরা কি পরবর্তীতে কোনো জটিল রোগে আক্রান্ত হতে পারেন, বা হঠাৎ করে কি কোনো দুর্ঘটনা ঘটতে পারে মানে কিনা? আপনি আসলে জানতে চাচ্ছেন যে কোন বুকে ব্যথাটাকে আমরা জি বা স্যার, কোন বুকের ব্যথার ধরনটা কেমন হলে হলে আমরা আসলে? গুরুত্ব দিব জি যে স্যার। এটা মেডিকেল ইমার্জেন্সি কিনা। জি স্যার। তো এইটা সাধারণত দেখা যায় কি যে এই এই একটা জিনিস অনেক হয়, এই জন্য অনেক ট্র্যাজেডিও হয়েছে, যে দেখা গেল পেশেন্ট মনে করছে আমার এই যে যেটা হচ্ছে এটা গ্যাসের সমস্যা, একটু অ্যান্টি আলসারেন্ট ওষুধ খেলে এটা বোধহয় ভালো হয়ে যাবে, এবং দেখা যায় যে পরবর্তীতে পেশেন্টটা একটা মায়োকার্ডিয়াল ইনফাকশন বলি আমরা যেটাকে, যে হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাক, অ্যাকিউট করোনারি সিনড্রোম বলে, এইটা নিয়ে আসে এবং এটা অনেক সময় মানুষের জীবনহানিরও কারণ হয়ে দাঁড়ায়। তো এটা বোঝা একটু কঠিন, কিন্তু কিছু জিনিস একটু খেয়াল করতে হবে। যেমন যেই বুকে ব্যথাটা আপনি খাচ্ছেন গ্যাসের ওষুধ কিন্তু যাচ্ছে না, তার সাথে কি হতে পারে, বুকে ব্যথাটা চাপ চাপ ব্যথা হচ্ছে, বুকে মনে হয় যেন ব্যথার চেয়েও চাপ অনুভবটা বেশি হচ্ছে। এর সাথে একটু ঘাম হচ্ছে পেশেন্টের, খুব ঘাম, তীব্র ঘাম হচ্ছে, এবং একটু বমি বমি ভাব, রুগী দুই একবার বমিও করতে পারে। এরকম যদি আপনি দেখেন যে আপনার বুকে ব্যথার সাথে প্রচুর ঘাম হচ্ছে, বমি ভাব হচ্ছে অথবা বমি হচ্ছে, তখন আপনি বুঝবেন যে এটা সাধারণ কোনো গ্যাসের সমস্যা না, এটার জন্য আপনাকে হাসপাতালে অবশ্যই যেতে হবে। এক্ষেত্রে স্যার ইনিশিয়ালি কি কি টেস্ট একজন মানুষ করতে পারেন টু এনশিওর যে ওখানে কোনো জটিল রোগ নেই? এইটা তো সাধারণত হসপিটাল ছাড়া এই টেস্টগুলো সম্ভব হবে না। আপনি নিকটস্থ যে কোনো হাসপাতালে যাবেন যেখানে একটা ইসিজি মেশিন আছে, অ্যাটলিস্ট একটা ইসিজি করে দেখতে হবে। তার সাথে কিছু কার্ডিয়াক বায়োমার্কার বলে, এখন আমাদের দেশে উপজেলা পর্যায়ে জি এগুলো স্যার। অ্যাভেলেবেল, যেমন জি ধরেন স্যার। ট্রপোনিন আই, এই টেস্টগুলো করা হয়। তো একটা ইসিজি, একটা ট্রপোনিন আই, এই দুটাই অ্যাটলিস্ট, এই দুটো টেস্টই কিন্তু সাফিসিয়েন্ট যে আমাদের অ্যাকিউট করোনারি সিনড্রোম ডায়াগনোসিস করে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক এই মুহূর্তে সময় হয়েছে একটি বিরতির, আমরা বিরতিতে ইউ। যাব।
সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে সময় হয়েছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নিবেদিত স্বাস্থ্য সমাধানের আজকের পর্বের একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আমাদের রমজানে সুস্থ থাকা এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন রোগ এবং চিকিৎসা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আরে বিয়ে সাহেব যে রেস্ট নেন, মেয়ের বিদায়ের দিন, বাবা রেস্ট নিতে পারে। আরে আপনি বসেন। ঠিক আছে ঠিক আছে। এই না না না, তুই টেনশন করিস না মা। আঙ্কেল, এই বাবা বাবা, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। আপনার বাবার কি আগে কখনো বুকে ব্যথা হয়েছে? মাঝে মাঝে করতো, কিন্তু গ্যাসের ব্যথা মনে করে খুব একটা গুরুত্ব দিত না। বুকে ব্যথা কখনোই অবহেলা নয়। আপনার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, এনজিওগ্রাম লাগবে। আপনার বাবার এ দুটো ব্লক ধরা পড়েছে, ওনার রিং পরাতে হবে। ডক্টর, আপনার যেটা ভালো মনে হয় প্লিজ আপনি ওইটাই করেন। থাকুন নির্ভয়ে, আছে হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা সেবা। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। বাবা, কাঁদছিস কেন পাগলি? আমি তো ভালো হয়ে গেছি। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আছে আমার পাশে, ওরা আমার হৃদয়ের বন্ধু। যখন আপনার পাশে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনি আর একা নন। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। একটু তাড়াতাড়ি জান না ভাই। এক রাজা খুব অসুস্থ, রাজকন্যা কোথাও চিকিৎসা পেল না, সবাই তাকে ফিরিয়ে দিল। রাজকন্যা রাজাকে নিয়ে এলো ইউনিভার্সাল হাসপাতালে। আমার বাবা মা দিন রাত এভাবেই কাটে। বিশ্বাস হলো না তোমার? দাঁড়াও দেখাচ্ছি। সুপারহিরো ডাক্তার, নার্স এবং আধুনিক সব যন্ত্রপাতি নিয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দিনরাত 24 ঘন্টায় নিয়োজিত আছে আপনার সেবায়। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, চাই হাসি মুখ সবার। সুপ্রিয় দর্শক, আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি রাজধানী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধানের আজকের পর্বে। চলে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, হঠাৎ করে খুবই টায়ার্ড ফিল করা, খুব দ্রুত ওজন কমে যাওয়া, রাতে রাতে জ্বর আসা, এগুলো কি কোনো জটিল রোগের লক্ষণ হিসেবে ইঙ্গিত দেয়? অবশ্যই এগুলি তো অনেক ধরনের সমস্যাতেই, আপনি যেই তিনটা সমস্যা সিমটমের লক্ষণের কথা বললেন, এটা অনেকগুলো অসুখ আছে যেটা এগুলো নিয়ে আসতে পারে। যেমন ধরেন ডায়াবেটিস হলে হঠাৎ করে ওজন কমে যায়। তারপরে আপনার যে কারো যদি টিউবারকুলোসিস থাকে, পালমোনারি টিউবারকুলোসিস অথবা অন্য যে কোনো টিউবারকুলোসিস, তাতেও এরকম ওজন কমে যেতে পারে, রাতে রাতে জ্বর আসতে পারে। এছাড়া থাইরোটক্সিকোসিস একটা অসুখ আছে, যেখানে এরকম জ্বর হয়তো আসে না, কিন্তু হঠাৎ করে ওজন কমে যেতে পারে, খুব উইক লাগতে পারে, পেশেন্ট একটু রাতে ঘুম আসে না, খুব ইরিটেবল থাকে। এই আরো তারা লস অফ আদার বিভিন্ন ম্যালিগন্যান্সিতেও স্যার আমরা এটা দেখতে পাই। বিভিন্ন ম্যালিগন্যান্ট ডিজিজ এরকম। স্যার, অনেক পেশেন্ট তো আছেন যারা দীর্ঘদিন ধরে অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন, কিন্তু আসলে ডক্টর শরণাপন্ন হচ্ছেন না। তাদের এই অ্যাসিডিটির যে ব্যথাটা, সেটা পেটে হচ্ছে, পেট থেকে ছড়িয়ে পিঠের পেছনের দিকে যাচ্ছে। তো এটা কি কোনো জটিল রোগের লক্ষণ কিনা, বা তাদের আসলে কখন ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত বলে আপনি মনে করছেন? প্রথমত আসলে যে কোনো অসুখেই ডায়াগনোসিস বলার আগে একজন ডাক্তারের সাথে শরণাপন্ন হয় ডাক্তারের ডায়াগনোসিস নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা প্রথম বিষয়। দ্বিতীয়ত অ্যাসিডিটি, যা সাধারণ যে অ্যাসিডিটি, মানুষ ওভার দ্য কাউন্টার যেই ওষুধগুলো অ্যান্টি আলসারেন্ট ড্রাগ পাওয়া যায় সেগুলো মানুষ খায়, খেয়ে অনেক সময় মানুষের উপশম হয়। কিন্তু এখন কখন আপনি এটাকে সিরিয়াস মনে করবেন? তো যে সাধারণত দেখা যায় কি, যে এরকম একটা ডিসপেপটিক সিমটম, পেটে সমস্যা লাগছে, অশান্তি লাগছে, এটা যদি 40 বছরের বয়সের বেশি বয়সে কারো প্রথম দেখা দেয়, আগে কখনো ছিল না, হঠাৎ করে বয়স 40-এর পরে দেখা গেলে এরকম শুরু হয়ে গেল, তখন আমরা বলি যে ইট ক্যান বি সিরিয়াস। হ্যাঁ, তো তখন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এবং এটা ডায়াগনোসিস করার জন্য
অনেকগুলোই চিকিৎসা টেস্ট আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা করা হয় সেটা হচ্ছে যে আপনার এন্ডোস্কোপি করা হয়। এন্ডোস্কোপিক প্রসিডিওর, আপার জিআই এন্ডোস্কোপি বলে, আপার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এন্ডোস্কোপি। এইটা দিয়ে আমরা সরাসরি ভিজুয়ালাইজেশন দেখা যায় যে ওখানে কোনো আলসার আছে কিনা বা কোনো টিউমার আছে কিনা, যেটা ক্যান্সারও হতে পারে। এবং সেটা এন্ডোস্কোপি করার আরেকটা সুবিধা যেটা হচ্ছে যে সেটা আপনি বায়োপসি নিতে পারবেন, সেখান থেকে সরাসরি আপনি ডায়াগনোসিস করতে পারবেন যে এটা ক্যান্সার, বিনাইন টিউমার নাকি এটা ম্যালিগন্যান্ট টিউমার। হ্যাঁ, তো এগুলোই সাধারণত আমরা উপদেশ দিয়ে থাকি রোগীদেরকে। আচ্ছা রোগীদেরকে। আচ্ছা, স্যার এক্ষেত্রে আমি একটু জানতে চাইবো, বর্তমান সময়ে তো আমরা সবাই খুবই বেশি ফোন অ্যাডিক্টেড, মোবাইল ফোনের প্রতি আমাদের খুবই আসক্তি। আমাদের ঘুমাতে যেতে যাওয়ার যে একটা সময়, আমাদের জীবনযাত্রার যে একটা ক্লক, দ্যাট লাইফ সাইকেল ক্লক, সেটাকে আমরা পুরোপুরি পরিবর্তন করে ফেলেছি এবং অনিদ্রাতে আমরা ভুগছি। তো এই যে অনিদ্রা, এই যে স্ট্রেস, সেটা যে কোনো বয়সে, ইভেনচুয়ালি এখন তো দেখা যাচ্ছে যে ওল্ড এজেও মানুষ প্রচণ্ড ফোনের প্রতি আসক্ত। তো এই যে অনিদ্রা কি কোনো বড় রোগের লক্ষণ হতে পারে, বা এই যে কনসিস্টেন্ট স্লিপলেসনেস, এটা কি কোনো জটিল রোগ ঘটাতে পারে কিনা কোনো মানুষের মাঝে? অবশ্যই। এখনকার যুগে ধারণা করা হয় যে অনেক ধরনের অসুখের জন্য, আপনার হাইপার টেনশন বলেন, আপনি হার্টের সমস্যা বলেন, সেগুলোর জন্য আন্ডারলাইং যে কারণ, সেটার ক্ষেত্রে এই স্লিপ ডিস্টারবেন্স, ইনসমনিয়া, এগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ। সাধারণত একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য, মানে সাউন্ড হেলথের জন্য অ্যাডভাইস করা হয় যে অ্যাটলিস্ট 8 to 9 আওয়ার্স সাউন্ড স্লিপ রাতে দরকার একটা মানুষের। এখন আপনি চিন্তা করেন, যদি সেই জায়গায় 8 to 9 আওয়ার্সের জায়গায় কেউ যদি 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা ঘুমায়, তাহলে তার তো অবশ্যই সমস্যা হবে। এই ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা হয়, যেমন স্লিপের ডিস্টারবেন্স আরও অনেকভাবে হয়, যেমন ওবেসিটি এখন একটা সমস্যা। তো ওবেস পেশেন্টের দেখা যায় যে একটা ডিসঅর্ডার হয়, যেটা হলো যে আপনার এই ওবেসিটির জন্য স্লিপ অ্যাপনিয়া হয়। হ্যাঁ, তো এটাকে, এই যে স্লিপ অ্যাপনিয়া, এটাও কিন্তু স্লিপ ফ্র্যাগমেন্টেশন করে। স্লিপটা মানে মানুষ ঘুমায় কিন্তু মনে হয় যে আমার ঘুমটা খুব একটা ভালো হলো না, মানে রিফ্রেশনেস আসে না। তো এগুলো দেখা যাচ্ছে যে হাইপার টেনশনের অন্যতম কারণ কিন্তু হলো এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, যেটা আর কি। সো স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা স্যার, স্যার অনেক পেশেন্টের মাঝে একটা ধারণা আছে, যারা বিভিন্ন রকম ঔষধ সেবন করছেন, তারা মনে করেন যে হয়তো আমি ওষুধ খেলেই ভালো থাকবো, কিন্তু জীবনযাত্রার মান কিংবা খাদ্যাভ্যাসে কোনো পরিবর্তন আনছেন না। তো আসলে সুস্থ থাকার জন্য যে কোনো ধরনের ঔষধের পাশাপাশি শারীরিক কসরত করা, তারপর হচ্ছে লাইফস্টাইল মেনটেন করা, একটা প্রপার ডায়েট প্ল্যান মেনটেন করা কতটা জরুরি? অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। দেখেন, কিছু কিছু অসুখ যেমন ডায়াবেটিস, হাইপার টেনশন, এগুলোতে মানে আপনার যে সমস্ত গাইডলাইন আছে ইন্টারন্যাশনালি রিকগনাইজ, সেগুলোতে কিন্তু ঔষধ দেওয়ার আগে প্রথমে বলা হয়েছে যে আপনার লাইফস্টাইল অ্যাডজাস্টমেন্ট করা। ওটা হচ্ছে প্রথম রিকোয়ারমেন্ট। আপনি প্রথমে লাইফস্টাইল অ্যাডজাস্টমেন্ট করবেন, সেখানে ডায়েটারি হ্যাবিট আছে, এক্সারসাইজ আছে, স্লিপ হ্যাবিট আছে, স্ট্রেস রিডাকশন আছে। এগুলি করার পরেও যদি দেখা যায় যে আপনার সার্টেন অ্যামাউন্টের অ্যাচিভমেন্ট হচ্ছে না, প্রেশার কমছে না, সুগার কমছে না, তখন আপনি হয়তো পেশেন্টকে দেখা যায় যে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, যেটা আমরা মেডিসিন দিয়ে করি, সেটা দেওয়ার কিন্তু রিকমেন্ডেশন। সো যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে ডায়েট এবং 3D বলে, তাই না, ডায়েট, ডিসিপ্লিন এবং ড্রাগ। সো এটা ডায়াবেটিসের ক্ষেত্রে যেমন হাইপার টেনশনের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন আমাদের বলা হয় যে সল্ট কমানোর জন্য আপনি একটা অ্যান্টি হাইপারটেনসিভ পেশেন্ট প্রেশার দিচ্ছেন, কিন্তু পেশেন্ট প্রচুর পরিমাণে লবণ খেয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার পেশেন্টের ওষুধ কিন্তু কখনো খুব একটা কাজ করবে না। আচ্ছা স্যার, আপনি যেহেতু ডায়াবেটিসের কথা বললেনই, তাই আমি জানতে চাই যে ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন, তারা কি আসলে রোজা রাখতে পারবেন, বা তারা যদি রোজা রাখেন তাহলে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? কারণ একটা হাইপোগ্লাইসেমিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রোজা তো অবশ্যই রাখতে পারবেন, যদি খুব বেশি সিরিয়াস কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে। যেমন ধরেন, আপনার পেশেন্টের যদি এন্ড স্টেজ রেনাল ফেলিউর অথবা এরকম কোনো ডিসঅর্ডার যদি ডায়াবেটিক পেশেন্টের না থাকে, তাহলে অবশ্যই পেশেন্ট রোজা রাখতে পারবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, রোজার যখন চলে আসে, রোজার মাসের আগে উচিত হচ্ছে 10 থেকে 15 দিন আগে অবশ্যই একজন পেশেন্টের, যে চিকিৎসক পেশেন্টকে রেগুলার নিয়মিত দেখছেন, ওনার সাথে একটা কনসালটেশন করা। কারণ হচ্ছে রোজার জন্যে স্পেশাল কিছু আপনার অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যেমন ওষুধগুলোকে একটু চেঞ্জ করে নিতে হবে, ইনসুলিনের ডোজটা একটু কমায় নিতে হবে, অথবা ইনসুলিনটাকে যেটা সকালে পেত সেটাকে হয়তো ইফতারের সময় দিয়ে দিতে হবে, এবং যেটা রাতে পেত সেটাকে হয়তো আপনার সেহরিতে আপনি দিয়ে দিলেন। এবং সেহরির ডোজটা সাধারণত আগে যেটা ছিল সেটার চেয়ে অন্তত অর্ধেক 50% নিয়ে আসতে বলি আমরা। এছাড়া আরও কিছু রিকমেন্ডেশন অ্যাডজাস্টমেন্ট করতে হয়। তো সবচেয়ে ভালো হচ্ছে পেশেন্ট
রোজা শুরু হওয়ার আগেই যদি ডাক্তারের সাথে একটা ভিজিট অন্তত করে, এটা খুব আচ্ছা, আচ্ছা। হেল্পফুল হয়। আর 2 নাম্বার হচ্ছে রোজা ভাঙতে হবে কি না। হ্যাঁ, আপনার পেশেন্ট যদি হাইপোগ্লাইসেমিক হয়ে যায় অবশ্যই রোজা ভাঙা উচিত। এটা ধর্মীয়ভাবেও এটা কিন্তু এখন এস্টাবলিশড যে রোজা ভাঙা যাবে। তবে ভাঙার আগে দেখে নিতে হবে পেশেন্টকে যে সুগারটা কতটা আছে আসলে। সুগার তাই লেভেলটা সেটা দেখার জন্য কি করতে হয়, বাসায় কিন্তু মেশিন থাকে এখন সবার, যেটা ক্যাপিলারি Yes, ব্লাড sir. সুগার দেখে। তো এইটা দেখলে অনেকের একটা ভুল ধারণা আছে যে এটা দেখলে বোধহয় হয়তো রোজা ভেঙে যেতে পারে, কিন্তু ইভেন এটাও এখন ধর্মীয় রিকমেন্ডেশন আছে যে এটা দেখলে সমস্যা হবে না, এটা বলা হচ্ছে আর কি। তো এনিওয়ে রোজা অবশ্যই ডায়াবেটিক রোগী রাখতে পারবে কিছু প্রিকশন সহ। স্যার অনেকের মাঝে ইদানিং এই যে রমজান মাসে দেখা যাচ্ছে যে ইফতারের পরে বুকে অস্বস্তি ফিল করছেন, বুক জ্বালাপোড়া করছে, পেট জ্বালাপোড়া করছে। তো এই ধরনের রোগীদের জন্য আসলে চিকিৎসা কতটা দ্রুত প্রয়োজন বলে আপনি মানে মনে করছেন? চিকিৎসার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জ্বালা পোড়াগুলি কেন করে, এটার কারণ জি, হচ্ছে স্যার, কি আমরা খাদ্যাভ্যাস আমরা রোজার আমাদের। সময় আমাদের কিছু আসলে এটা কালচারাল একটা ব্যাপার যে আমরা কিছু জিনিস খাই যেটা অন্য সময় আসলে খাই না। যেমন ধরেন বুট বড়া, ভাজা পোড়া, এগুলি সাধারণত মানুষ রোজার সময়ই খায়। তা এগুলো খেলে কিছু সমস্যা হয়, একটু পেটে একটু ফাফা লাগতে পারে, অ্যাসিডিটি হতে পারে, এটা একটা। আর 2 নাম্বার হচ্ছে ইফতার শেষে, ইফতারের শুরুতেই আপনার নিয়মটা হচ্ছে যে আপনি একটু প্রোটিন জাতীয় জিনিস প্রথমে বেশি খাবেন, সুগারটা একটু কম খাবেন, সুগারটা পরে যায় খাবেন। হ্যাঁ, তো আর ইফতারটা ধীরে ধীরে, মানে খাওয়াটা একবারে বেশি না খেয়ে ধীরে ধীরে খাওয়াটা, এটাই হচ্ছে কিছু সাধারণ টিপস আর কি যেগুলি বলতে পারি। আর বাকিটুকু তো সিরিয়াস কোনো কিছু হলে অবশ্যই ডাক্তারের সাথে আলোচনা সাপেক্ষে দেখতে হবে সেটা। স্যার দৈনন্দিন জীবনে সুস্থ থাকার জন্য যদি 3টি উপদেশ আপনাকে দিতে হয় সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য, তাহলে আপনি স্যার কি উপদেশ দিবেন? সবচেয়ে এক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে বলার তো আসলে অনেক কিছুই থাকে, কিন্তু জি, স্যার। 3টা যদি আপনি আমাকে বলতে বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে পেশেন্টের নিয়মিত খাদ্যাভ্যাস। হ্যাঁ, আমাদেরকে অবশ্যই একটা হেলদি ডায়েট খেতে হবে এবং সেটা রেগুলার টাইমে রেগুলার সময় খেতে হবে। নেক্সট হচ্ছে একটু এক্সারসাইজ করা, সেটা বয়স যতই হোক, অল্প বয়স হোক বেশি বয়স হোক, নিয়মিত অন্তত 30 মিনিটস একটু জোরে হাঁটা, সপ্তাহে অন্তত 5 দিন, এটা খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড লাস্ট অফ অল যেটা বলবো যে একটু নিয়মিত ঘুমটা স্বাভাবিক রাখা, রেগুলার অন্তত 8 থেকে 9 ঘন্টা সাউন্ড স্লিপ, এটা সুস্থ থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। থ্যাংক স্যার ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার শত ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রাজধানী টেলিভিশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।